সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি তোমরা সেটা অবশ্যই নিচ্ছ আশা করি। এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের একটা আবশ্যকীয় বিষয় হচ্ছে বিশ্লেষণ দক্ষতা বা মানসিক দক্ষতা। এই বিশ্লেষণ দক্ষতা বা মানসিক দক্ষতার এই টপিক থেকে বিগত সময়ে কীরকম প্রশ্ন এসেছে, কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হয়েছে, সেই বিষয়ে আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। এবং তোমাদেরকে যদি বলি যে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই ডি ইউনিটে তোমরা মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা শিক্ষার্থী চাইলে পরীক্ষা দিতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে তার মধ্যে বাংলা, ইংলিশ এবং এর পাশাপাশি তোমাদের আছে হচ্ছে আইকিউ। এই তিনটা টপিক হচ্ছে আবশ্যকীয়, মানে এখান থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, তিনটা উত্তর করতেই হবে। এর বাইরে গিয়ে তোমাদের আরও তিনটা টপিক আছে। একটা হচ্ছে মানবিকের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য জিকে, এটা চাইলে মানবিক, ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞানের যারা আছে তোমরাও কিন্তু জিকে পরীক্ষা দিতে পারো। আর আছে হচ্ছে ইকোনমিক্সে যে বিশেষ করে যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা আছে তারাই হচ্ছে ইকোনমিক্সের টপিক দাগাতে পারে। আর এর পাশাপাশি আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ম্যাথ। যারা সায়েন্সের প্রস্তুতি নিয়েছে তারা চাইলে এই আবশ্যকীয় তিনটা টপিকের পাশাপাশি এইখান থেকে যে কোনো একটা টপিক, যেমন ম্যাথ, তারা দাগিয়ে পরীক্ষা দিতে পারে। এবং তিনটা টপিক এবং এটা এখান থেকে একটা টপিক, টোটাল চারটা টপিক মিলেই হচ্ছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি। এবং এখান থেকে যে কোনো একটা টপিক দাগাবে। এবং মানবিকের শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে জিকে দাগায়, আর কমার্সের শিক্ষার্থীরা অনেকেই ইকোনমিক্স দাগায় এবং অনেকেই ম্যাথও দাগায় যারা হচ্ছে সায়েন্সে আছে, একদম সায়েন্সের প্রস্তুতি যারা নিয়েছে। তবে এখানে আবশ্যকীয় যে টপিকটা, যেটা হচ্ছে এখানে আমি আইকিউ হিসেবে উল্লেখ করেছি, যেটা বিশ্লেষণ দক্ষতা বা মানসিক দক্ষতা, সেই আইকিউর প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং কী রকম পরীক্ষায় প্রশ্ন আসে। এবং বলা হয়ে থাকে যে ইংলিশে পাস মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাস, এরকম বলা হয়ে থাকে যার মানবিকের শিক্ষার্থী রয়েছে। তো ইংলিশে ভালো করার পাশাপাশি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, যেটাতে ভালো না করলেই হচ্ছে নয়, সেরকম একটা টপিক হচ্ছে আইকিউ বা মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতা। এই বিশ্লেষণ দক্ষতায় কী রকম প্রশ্ন প্যাটার্ন হয়েছে বিগত সময়ে, সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। বিশেষ করে খেয়াল করো, বিগত সময়ের বলতে আমি এখানে তিনটা ইয়ারের প্রশ্ন তুলে ধরেছি। একটা হচ্ছে 24-25 এবং 23-24 এবং হচ্ছে 22-23। এই তিনটা ইয়ারে প্রশ্ন প্যাটার্ন যদি দেখো, যে বিশেষ করে প্রশ্নর ক্ষেত্রে এই তিনটা টপিক কিন্তু কমন, খুবই কমন, যে প্রত্যেকটা ইয়ারে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে বিগত সময়ে। তার মধ্যে সদৃশ্য শব্দযুগল, বৈসাদৃশ্য যে শব্দযুগল এবং সম্পর্ক, অর্থাৎ এর পাশাপাশি আরেকটা টপিক আছে যেটা হচ্ছে শব্দক্রম বা অভিধানক্রম, এটা থেকেও আসছে। এবং এর বাইরে গিয়ে আর অন্যান্য টপিকগুলো থেকে বিগত সময়ে বেশি প্রশ্ন আসতো, কিন্তু গত সেশনে এই টপিকগুলো থেকে প্রশ্ন তেমন একটা হয়নি। সচরাচর বেশিরভাগ শিক্ষার্থীরা এই টপিকগুলোর উপরে, যেমন কোডের উপর প্রিপারেশন নেয়, সমার্থক শব্দ, বর্ণ গঠন, শব্দ গঠন, এগুলোর উপর প্রিপারেশন নিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত গত বছরে কিন্তু সেখান থেকে প্রশ্ন হয়নি, বরং নতুন দু একটা টপিক চলে আসছে। ভগ্নাংশের যে ম্যাথ সেটা চলে আসছে, স্রোতের হিসাব চলে আসছে, দিক নির্ণয়ের যে ব্যাপারটা ছিল, আগেও ছিল, বাট হচ্ছে দিক নির্ণয়ের ব্যাপারটা এখন একটু গুরুত্ব পাচ্ছে। এবং এর পাশাপাশি শতকরা, অনুপাত, এগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ এখান থেকে এই টপিকগুলো, অর্থাৎ দিক নির্ণয় পর্যন্ত এই টপিকগুলো এখন গত বছরে গুরুত্ব পেয়েছে। তাহলে আমরা ধরতে পারি যে সামনের বছরও এখান থেকে থাকতে পারে। এখান থেকে আসলে কোনো টপিকই ফেলনা না, কোনো টপিককে আমরা চাইলেও বাদ দিতে পারবো না। তাহলে কি ধরনের প্রশ্ন হয় বা কীরকম প্রশ্ন হয়, আমরা সেটাতে আস্তে আস্তে চলে যাব। প্রথমে আমাদের বললাম যে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সদৃশ শব্দযুগল, সেটা যে বিশেষ করে ইংলিশের সিনোনিম অ্যান্টোনিমস আছে না, ওইখান থেকেই বিশেষ করে প্রশ্নগুলো গুরুত্ব পায়। তবে সিনোনিম অ্যান্টোনিমে তো আমরা অনেক সময় দেখি যে ইংলিশের মধ্যে আসে, কিন্তু এখানে এমনভাবে প্রশ্ন আসে যেটা তোমার যে কমন সেন্স ব্যবহার করতে হবে। এখানে কমন সেন্স ব্যবহার করতে না পারলে তুমি প্রশ্নের উত্তর করতে পারবে না। বিশেষ করে এই যে মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতার ক্ষেত্রে ঠান্ডা মেজাজে কমন সেন্স ব্যবহার করে এখান থেকে উত্তর করতে হয়। যদি তুমি ঠান্ডা মেজাজ রাখতে না পারো, কমন সেন্স যদি তোমার ভালো না থাকে, তাহলে হচ্ছে তুমি অনেক সময় এখান থেকে উত্তর করতে পারবে না। তবে তোমার এইটাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে শতকরা, ভগ্নাংশ, অনুপাত, স্রোতের হিসাব, এগুলো আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ
কারণ নাই, কারণ হচ্ছে এগুলো তোমরা অলরেডি যারা 9-10-এ পড়ে আসছো, বিশেষ করে 9-10-এ যারা শিক্ষার্থী যারা ভালো করে পড়াশোনা করেছে তারা এই 9-10-এর শতকরা, ভগ্নাংশ, স্রোতের হিসাব এগুলো পূর্ববর্তী, যেমন ধরো 7, 6, 8 ওই ক্লাসগুলোতেই হচ্ছে অনুপাত শতকরা যে সাধারণ ম্যাথগুলো আসে এখানেই আসবে। তো তার বাইরে গিয়ে শব্দক্রম ও অভিধানক্রম এটা তোমরা তোমাদের যে বাংলা আছে সেই বাংলার মধ্যেও পড়েছো, তোমরা ইংলিশের মধ্যেও পড়ো অনেক সময়। তো শব্দক্রম অভিধানক্রমের ক্ষেত্রে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইংলিশে হবে, এখানে বাংলায় তেমন একটা হয় না। বেশিরভাগ, আমি একটা জিনিস বলি, এখানে বেশিরভাগ প্রশ্নই হয় হচ্ছে এই যে তোমার ম্যাথগুলো ছাড়া বাকি এই যে শব্দ যুগল, সদৃশ্য, বৈসাদৃশ্য সম্পর্কটা বাংলায় হয়, এর বাইরে গিয়ে হচ্ছে সমার্থক শব্দ এগুলো কি হয় ইংলিশে হয়, বর্ণ গঠন বা শব্দ গঠন ইংলিশে হয়, শব্দক্রম অভিধানক্রম ইংলিশে হয়, কোড ইংলিশে হয়, এর পাশাপাশি হচ্ছে মান নির্ণয় ইংলিশে হয়। তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর প্যাটার্ন আমরা আস্তে আস্তে একটা একটা দেখব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে আমরা জানবো সদৃশ শব্দ যুগল থেকে কিরকম প্রশ্ন হয়। আমরা দেখতে পাই যে সদৃশ শব্দ যুগল থেকে প্রতি বছর যে তোমার 3 থেকে 5টা অর্থাৎ 4 বা 5 সেরকম প্রশ্ন হয়। তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের যে বললো যে বিকল্প হতে শব্দ বাছাই করে প্রদত্ত শব্দগুলোর সদৃশ শব্দ যুগল গঠন করো। স্লিপ, যে স্লিপ, ইনসোমনিয়া, রিড। তাহলে দেখো এই দুইটা শব্দ হচ্ছে মেইন শব্দ। স্লিপ এটার বিপরীত অবস্থা নির্দেশ করতেছে, অর্থাৎ হচ্ছে ঘুমানো, এটার ঘুমানোর যে অনিদ্রা সেটাকে বলে ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রা। আর রিড, রিডের বিপরীত কি সেটা আমরা এখন এখান থেকে জানবো। যেমন ধরো রিড নোবেল, উত্তর হওয়ার সম্ভাবনা নাই কারণ নোবেল তো উপন্যাস। মায়োপিয়া হচ্ছে তোমার যে দৃষ্টির মানে দৃষ্টির যে সমস্যা, চোখের যে সমস্যা সেটাকে নির্দেশ করে। অন্যদিকে ডাইসেলেক্সিয়া এটা অর্থ দ্বারায় যে হচ্ছে যে তোমার পড়ার প্রতি অনীহা যেটা। তো আর এর পাশাপাশি হচ্ছে প্যারানয়া, হ্যাঁ, এটার দ্বারা হচ্ছে মানসিক যে বিকৃতি সেটাকে নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম স্লিপ, স্লিপের বিপরীত ইনসোমনিয়া, এবং হচ্ছে রিডের যে বিপরীত অর্থাৎ এখানে বিকল্প হতে শব্দ বাছাই করে শব্দের সদৃশ্য, মানে এটার সাথে এটার সদৃশ্য বলছে। এটার মানে এটা বলে নাই যে রিডের সাথে মিল কোনটা, এটা বলে নাই, বলছে যে এই শব্দের যুগলের সাথে এই শব্দ যুগলের মধ্যে মিল, তার মানে এটার বিপরীত এটাকে বোঝাচ্ছে, এটার বিপরীত এটাকে বোঝাবে, এরকম একটা শব্দ আমাকে বের করতে হবে। তাহলে আমরা বললাম যে ডাইসেলেক্সিয়া যেটা, এটাই হচ্ছে মূলত যে তোমার পড়ার প্রতি অনিদ্রা বা অনীহা, পড়ার প্রতি অনীহা। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এই প্রশ্নে প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ্য শব্দটি বের করো। অর্থাৎ আমরা এখানে যে একটু আগে দেখলাম সেটা হচ্ছে বিসদৃশ্য বা বৈসদৃশ্য শব্দযুগল, যেটা বিপরীত শব্দযুগল যেটাকে নির্দেশ করার জন্য বলছিল, সেটাতে আমরা দেখলাম যে 3 থেকে 4 বা 5টা প্রশ্ন প্রতি বছর এসে থাকে। তাহলে এখান থেকে কীরকম প্রশ্ন হয় সেটাই আমরা এখন দেখব। যে বিশেষ করে যে প্রশ্নটা আমরা একটু আগেই দেখছিলাম সেটা হচ্ছে কি প্রদত্ত বিকল্প হতে বিসদৃশ শব্দটি বের করো। তাহলে এখানে দেওয়া আছে 4টা শব্দ, এই 4টা শব্দের মধ্য থেকেই একটা বিকল্প শব্দ আমাকে খুঁজে বের করতে হবে। সেই ধরনের প্রশ্নই হচ্ছে মূলত 3 থেকে 4টা প্রশ্ন আসে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো তো খুবই ইজি, কিন্তু তোমার কাছে এইখানে দেখে মনে হচ্ছে খুবই ইজি, বাট তুমি একটা প্রশ্নের উত্তর করার জন্য সময় পাবে সর্বোচ্চ 40 সেকেন্ড। তো যেহেতু তোমার 40 সেকেন্ড সময় পাবে, তাহলে তোমার প্রশ্নটা পড়া সাথে হচ্ছে এই শব্দগুলোর উত্তর জানা। যেমন তোমাদের মধ্যে অনেকে কেউ যদি এখান থেকে একটা শব্দের উত্তরও না জানো, মানে বাংলা না জানো, তাহলে তো তুমি পারবে না, কারণ তুমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, কি হচ্ছে তোমার শব্দ বেশি 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 অর্থ জানা থাকতে হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবো, সেটা হচ্ছে কি যে বিসদৃশ্য যে শব্দগুলো রয়েছে তার মধ্যে এখানে জ্যামিতিকভাবে আমরা যদি একটু খেয়াল করি, যে রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটাও জ্যামিতির মধ্যে ব্যবহার হয়, সার্কেলের ব্যাপারটাও জ্যামিতিতে ব্যবহার হয়, একইভাবে হচ্ছে কিউবের ব্যাপারটাও জ্যামিতিতে ব্যবহার হয়। অর্থাৎ কিউব, রেক্ট্যাঙ্গেল বা সার্কেল যেগুলোই বলো না কেন এগুলো কিন্তু জ্যামিতিতে আছে। কিন্তু এই যে ইকুয়েশনের যে কথাটা এখানে বলছে, ইকুয়েশন বা সরলীকরণ বা সমীকরণ, এই যে এটা কিন্তু তোমার জ্যামিতিতে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেপশনাল বা বিসদৃশ একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ইকুয়েশন। তাহলে আমাদের উত্তর নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তবে এই শব্দগুলো শুধু যে এইরকম আসে এটা না, আমি খুবই ইজি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, যদিও বা সেটা গত বছরে তোমাদের সিনিয়রদের আসছে। তোমরা যারা 24-25 সেশনে যারা পরীক্ষা দিয়েছো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তাদের ক্ষেত্রে
এই প্রশ্নটা ছিল। তাহলে আমরা এইরকম বিসদৃশ থাকে এরকম একটা প্রশ্ন উত্তর আমরা দেখে ফেললাম, যেটার উত্তর হচ্ছে ইকুয়েশন। তার মানে হচ্ছে বাকি তিনটার সাথে এটার অমিল রয়েছে, সেটাই বোঝাচ্ছে এই প্রশ্নের মাধ্যমে। এবার আসি সম্পর্কের বিষয়টা নিয়ে, অর্থাৎ আমরা যে ইতিপূর্বে দেখছিলাম সেটা হচ্ছে সম্পর্ক, অর্থাৎ আমাদের যে অ্যানালাইসিস আছে সেখানে আমরা দেখতে পেলাম যে সম্পর্কের যে ব্যাপারটা, অর্থাৎ সম্পর্ক থেকে একটা প্রশ্ন কিন্তু প্রতি বছর আসে। তাহলে সম্পর্কের ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করি বা কিভাবে আমরা উত্তর করে থাকি সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে সম্পর্কের ক্ষেত্রে একটু এক্সেপশনালভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আমাদের প্রত্যেকেরই পরিবারের যে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেখানেও কিন্তু একটা প্রশ্ন চলে আসে। তো যারা একটু হচ্ছে সম্পর্কের বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা খুব ইজিলি উত্তর দিতে পারবে, আর যাদের হচ্ছে কমন সেন্স ভালো তারাও খুব ইজিলি এটার উত্তর দিতে পারবে। এগুলো কোনো কঠিন কোনো বিষয় না, তবে টেকনিকগুলো তোমাকে একটু জানতে হবে। যে এই যে তুমি একটা প্রশ্ন সলভ করার জন্য সময় পাচ্ছ মাত্র 40 সেকেন্ড, এখানে তোমাকে বুঝতে হবে যে 40 সেকেন্ড প্রশ্ন পড়ে চিন্তা করে এরপরে তোমাকে গোল্লা ভরাট করতে হবে। তাহলে তোমার সময়ের একটা ব্যাপার আছে, সাথে তোমার চিন্তার একটা ব্যাপার আছে। তো আমরা একটু প্রশ্নটা পরে দেখি আসলে আমরা 40 সেকেন্ডে এটা উত্তর করতে পারি কিনা। যেমন রহমান অনামিকার স্বামীর বাবা, এখন তুমি যদি পড়ে ফেলো যে রহমান অনামিকার স্বামীর বাবা, তাহলে কিন্তু তোমার এই প্রশ্নটা পড়ার মধ্যেই অশুদ্ধ হয়ে গেল। তো এখানে যদি একটা কমা দিত তাহলে তুমি খুব সহজে ধরতে পারতে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী পড়বে কি যে রহমান যে অনামিকার স্বামীর বাবা, এই যে রহমান অনামিকার স্বামীর বাবা এটা একসাথে পড়লে কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব যে পড়বো হচ্ছে বুঝে বুঝে, আগে বুঝবো যে রহমান অনামিকার স্বামীর বাবা, তার মানে অনামিকা যিনি, তাহলে অনামিকা যিনি তার স্বামীর বাবা বলতেছে রহমান, তাহলে রহমান কি, রহমান হচ্ছে শ্বশুর। তাহলে স্বামীর বাবা মানে কি, রহমান হচ্ছে যে তার যে তোমার শ্বশুর। তাহলে আমরা এখানে শ্বশুর লিখলাম। হ্যাঁ, এরপরে আমরা বললাম যে যে প্রিয়ঙ্কা এবং আহমেদ রহমানের একমাত্র 2 সন্তান। তাহলে প্রিয়ঙ্কা, আমরা প্রিয়ঙ্কার কথা বললাম, প্রিয়ঙ্কা এবং হচ্ছে আরেকজনের নাম বলছে কি আহমেদ। এই যে তোমরা যদি আবার পড়ার সময় প্রিয়ঙ্কা এবং আহমেদ রহমানের, তাহলে কিন্তু তাও হবে না, প্রিয়ঙ্কা এবং আহমেদ, হ্যাঁ, রহমানের একমাত্র 2 সন্তান, মানে একমাত্র 2 সন্তান বলতে এখানে কি বলছে, প্রিয়ঙ্কারও কোনো বোন নাই, আহমেদেরও কোনো ভাই নাই। তাহলে প্রিয়ঙ্কাও একমাত্র, আহমেদও একমাত্র। তাহলে কি বলছে, প্রিয়ঙ্কা অনামিকার ননদ, তাহলে অনামিকার ননদ হচ্ছে প্রিয়ঙ্কা ননদ। তাহলে ননদ যদি হয় তাহলে রহমান যেহেতু অনামিকার শ্বশুর, সেই ক্ষেত্রে রহমানের তো একটাই মাত্র ছেলে আহমেদ, তাহলে সেই ক্ষেত্রে অনামিকার সাথে আহমেদের সম্পর্কটা কি, আহমেদ অনামিকার কি, আহমেদ হচ্ছে অনামিকার তাহলে একমাত্র ছেলে যেহেতু, তাহলে সেটা অবশ্যই কি হবে, উত্তর নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো স্বামী। এই ধরনের কমপ্লিকেটেড কিছু সম্পর্কের বিষয় আসে যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব ট্রিকিভাবে আসে। তো অনেক সময় হচ্ছে এখানে বিভিন্ন সম্পর্কের বিভিন্ন দিক থেকে আলোচনা করে এখানে প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন অনেক সময় হয়। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এই প্রশ্নটা হচ্ছে মোহন ও সোহনের বর্তমান বয়সের অনুপাত। তাহলে আমরা প্রশ্নটা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে বয়সের অনুপাত দিয়ে, এটা একদিকে বয়স নির্ণয় বলতে পারো অথবা অনুপাতের অঙ্কও বলতে পারো। তো এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অনুপাতটা দেওয়া আছে 2:3 এবং তাদের বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর। তার মানে হয় মোহন 12 বছর কম হবে অথবা সোহান 12 বছর বেশি হবে, অর্থাৎ একই কথা। এখানে যেহেতু তোমার অনুপাতটা দেওয়া আছে, এখানে মোহনের অনুপাত হচ্ছে 2, সোহানের অনুপাত হচ্ছে 3, তাহলে বয়সের দিক থেকে কার অনুপাতটা বেশি, সোহানের অনুপাতটা বেশি। তাহলে তাদের বয়সের পার্থক্য হচ্ছে কত, 12 বছর। সোহানের বর্তমান বয়স কত, তাহলে আমরা এখানে প্রথমে আমাদের সোহানের বর্তমান বয়স কত সেটা জিজ্ঞেস করছে, এবং মোহনের বয়স কত এটাও আমাদের বের করতে হবে। দুইটা বের করার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে সেটা হচ্ছে কি, যে বয়সের যে পার্থক্য, অর্থাৎ 12 বছর হচ্ছে বয়সের পার্থক্য। তো যদি আমরা ধরি মোহনের বয়স, হ্যাঁ মোহনের বয়স যেহেতু অনুপাত দেওয়া আছে, যদি মোহনের বয়স ধরি আমরা, মোহনের বয়স হচ্ছে
মোহনের বয়স আমরা ধরলাম একটা যে তোমার আমরা সচরাচর ধরি কি এক্স ধরি আর কি। তো অন্যদিকে সোহানের বর্তমান বয়সের অনুপাতের ক্ষেত্রে আমরা বললো যে সোহানের অনুপাতের ক্ষেত্রে পার্থক্য কত বলছে 12 বছর। তাহলে আমরা মোহন এবং সোহানের বয়সের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা সোহানের ক্ষেত্রে, তাহলে সোহানের বয়স কত হবে? সোহানের বয়স হবে তাহলে কতর সাথে বেশি, কতর চেয়ে বেশি হবে? তাহলে এক্সের থেকে 12 বেশি হবে। তাহলে যে সোহানের বয়স সেটা হচ্ছে এক্সের থেকে বেশি। তাহলে আমাদের একটা অনুপাত অলরেডি দেওয়া আছে, অনুপাতটা হচ্ছে 2:3। তাহলে আমরা ধরতে পারি যে মোহন এবং সোহানের যে বয়সের অনুপাত সেটা হচ্ছে x প্লাস 12। হ্যাঁ, অন্যদিকে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে তাহলে এইটা সমান অবশ্যই এটা হবে, কারণ হচ্ছে এটা আমরা অলরেডি ধরে ফেললাম যে মোহনের বয়স x, সোহানের বয়স হচ্ছে x প্লাস 12। এই ক্ষেত্রে গিয়ে ওই অনুপাতটা আমরা এখানে লিখবো 2:3। হ্যাঁ, তো 2:3 আমরা জানি যে অনুপাতের যে প্রথম সংখ্যাটা সেটা সবসময় বর্ণাংশের উপরে থাকে, বর্ণাংশের উপরের অংশ থাকে, আর এটা হচ্ছে থাকে নিচে শেষের অংশটা। তাহলে x প্লাস 12 থাকে, এখানে ইকুয়াল দিলাম, এরপরে এটাও সেম ভাবে হবে 2 এবং নিচে হবে 3। তাহলে আমরা যদি তোমার আড়াআড়ি গুণ করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি যে 3x ইকুয়াল টু 2x প্লাস 24, কারণ হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটিকে গুণ। তাহলে আমরা ভা লিখে এইখানে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু যে তোমার 2x প্লাস 24। তাহলে এই যে 24 এটা গেল। আমরা যদি এখন x এর মান বের করি তাহলে x এর মান হচ্ছে খুব ইজিলি 24 অর্থাৎ 24। কেন? কারণ হচ্ছে এই যে 3x, এই যে x যখন এই পাশে চলে আসবে, দুটা চলে গেলে একটা x থাকে, ওই পাশে 24টা আছে। তাহলে আমরা মোহনের বয়স পেলাম কত? মোহনের বয়স পেলাম হচ্ছে x সমান কত? x সমান 24। তাহলে আমরা সোহানের বয়স কত পাবো? সোহানের বয়স হচ্ছে এই মোহনের বয়সের সাথে 12 যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে সোহানের বয়স। তাহলে 24-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে আমাদের উত্তর কত হয়? তাহলে আমরা আমাদের যে উত্তর সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 36। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে, বা এরপরে প্রশ্নটা আমরা চাই যেটাতে হচ্ছে শতকরার একটা হিসাব আছে, আমরা একটু খেয়াল করি। হামিদ, এখানে শতকরার হিসাব মানে হচ্ছে কি, যদি বলা হয় যে শতকরা কত ভাগ মার্বেল দুজনকে দিয়েছে, তাহলে আমাদের বের করতে হবে যে 100 এর মধ্যে, ধরো যে 10,000-এর মধ্যে এত দিছে, তাহলে 10,000 থেকে আমাদের ওই 100 এর মধ্যে কত দিছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শতকরা হার যখন বের করতে বলবে তাহলে আমরা 100 এর মধ্যে কত দিছে সেটা আমরা বের করব। প্রথমে আমরা একটু কাউন্টে আসি যে হামিদের কয়টি মার্বেল আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে হামিদের মানে দুইজনকে দিয়েছে, হামিদ ফাহিমকে দিয়েছে 110টি, আবার জামালকে দিয়েছে 75টি। তাহলে দেখো 110টি, 75টি, আবার তার কাছে এখনো আছে কয়টি? 315টি। তাহলে একটু আমরা যদি এটা যোগ করি যে 110, এরপরে হচ্ছে 75টি এবং এরপরে আছে 315টি, তাহলে সব মিলে আমাদের হয় হচ্ছে কত হয়? যে 500 হয়। তাহলে টোটাল হচ্ছে এটা হচ্ছে মোট, তাহলে মোট মার্বেল হচ্ছে 500টি। তাহলে অন্যদিকে তিনি দিয়ে ফেলছে কয়টা? তাহলে দেখো 500 এর মধ্যে কয়টা দিছে এটা আমরা এখন বের করব। 500 এর মধ্যে তিনি দিয়ে ফেলছে হচ্ছে যে 315টি তার কাছে আছে, তাহলে দিয়ে ফেলছে 185টি। তাহলে দেখো 110টি প্লাস 75টি 185টি, তাহলে 185টি মার্বেল তিনি অলরেডি দিয়ে ফেলছে। তাহলে শতকরা কতটি দিয়ে ফেলছে সেটা, অর্থাৎ দিয়েছিল, এই যে দিয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 185টি মার্বেল সেই 500টি থেকে দিয়ে ফেলছে। তাহলে 500 এর মধ্যে 500 থেকে সে মার্বেল দিয়ে ফেলে কয়টা? যে 185টা দিয়ে ফেলে। তাহলে এক এর মধ্যে অর্থাৎ একটি থেকে সে কয়টি দেয় এটা আগে বের করতে হবে, এরপর 100 থেকে বের করতে হবে। ধরো 100 থেকে বের করতে হবে, কারণ আমি বললাম যে শতকরা যখন বের করতে বলবো তখন 100 এর মধ্যে বের করতে হবে। তাহলে 500 এর মধ্যে যদি সে 65টি দিয়ে ফেলে তাহলে 1 এর মধ্যে দিলে সেটা নিশ্চয়ই কমবে। তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি যে এটা উপরে আসবে, 185 আসবে। এরপরে যদি বলা হয় যে তোমার কি যে 100 এর মধ্যে কত হবে, তাহলে আমার এই যে তোমার উপরে 100 চলে যাবে, 185 ইন্টু, এগুলো তোমরা 6, 7 বা 8 এর মধ্যে তোমরা করছো, তো এটা ঐকিক নিয়মের মধ্যেও পরে অনেক ক্ষেত্রে। এটা দিয়ে আমরা এটা কেটে ফেললাম, এরপর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় সেটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট হচ্ছে 37 পাই আমরা। ঠিক আছে, আবার দেখাচ্ছি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে কি যে টোটাল মার্বেল হচ্ছে 500টি, 500 এর মধ্যে সেই দিয়ে ফেলছে 185টি, একটি এর মধ্যে সেই কয়টা দিয়েছে, একটি এর মধ্যে হচ্ছে হইলে অবশ্যই কমবে, সেটা হচ্ছে 185 ভাগ 500
আবার 100 এর মধ্যে, কারণ 100 এর মধ্যে কেন বের করতেছি, যখনই বলবে শতকরা কত ভাগ দিয়ে ফেলেছে বা কত ভাগ কি শতকরার কথা যখন বলবে অবশ্যই সেখানে 100 এর ইকুয়েশনটা আসবে। এবং খুব সিম্পল ভাবে আমরা এখানে লিখলাম যে 185 ইন্টু 100, এটা আমরা কাটলাম এবং 5 দিয়ে এটাকে ভাগ করলে আমার উত্তর হয় হচ্ছে 37। তাহলে এই উত্তরটা হচ্ছে কত, 37%। তাহলে এটা কিন্তু পার্সেন্টেজে, এটা কিন্তু পার্সেন্টেজে, হ্যাঁ। তো যেহেতু প্রশ্নের মধ্যে পার্সেন্টেজের কথা নাই, আমি প্রশ্নের মধ্যে পার্সেন্টেজটা আর অ্যাড করে নিই, জাস্ট বললাম শতকরায় এতটা দিয়ে ফেলেছে। তাহলে 37টা যদি আমার এটা যদি আমরা একটু প্রুভ করার চেষ্টা করি যে 100টার মধ্যে যদি 37টা দিয়ে ফেলে, তাহলে যে 500 এর মধ্যে কতটা দিয়ে ফেলছে সেটা যদি আমরা গুণ করি, তাহলে দেখো 37 ইন্টু 5 দিয়ে যদি আমরা গুণ করি, যে 5 7 35-এর 5, 3 5 15, তাহলে আমরা পাই 185টি। এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে এই যে 37%টাই আমাদের উত্তর। আশা করি তোমরা উত্তরটা পেয়েছো। আমাদের একটা ভগ্নাংশের ম্যাথে আমরা ডিরেক্ট চলে যাই, ভগ্নাংশের সেই ম্যাথটাতে। দেখো যে 30 মিনিট একদিনের কত ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশের ম্যাথ। অর্থাৎ এখানে বের করতে হবে যে 30 মিনিট একদিনের কত অংশ। তো আমরা যদি বলি যে আমরা জানি যে 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, আমরা এটা জানি 60 মিনিট। তাহলে যেটা জানলাম সেটা হচ্ছে কি যে 1 ঘন্টায় অর্ধেক দেওয়া আছে, তাহলে 1 ঘন্টায় অর্ধেক হচ্ছে কত, 30 মিনিট। তাহলে 1 ঘন্টায় অর্ধেক হচ্ছে 30 মিনিট। এবং যদি বলা হয় 24 ঘন্টায় অর্ধেক, মানে 2 গুণ যদি হয়, 30 মিনিটের 2 গুণ হচ্ছে 60। তাহলে আমরা আমাদের যদি একদিনে কত ভগ্নাংশ বলছে না, তাহলে কত ভগ্নাংশ হবে দেখো, যদি একদিনের কত ভগ্নাংশ বলে তাহলে 24 দিয়ে যে 2 সেটা গুণ হবে, 24 দিয়ে কত হবে, 2 গুণ হবে, তাহলে কত হয় 48। তাহলে এখানে 30 মিনিট আছে, তাহলে আমরা 24 ঘন্টা জানি, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এখানে 30 মিনিট আছে, তাহলে সেটা অর্ধেক, তাহলে এ 1 হবে, 48 ভাগের 1 হবে। তো এটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, যেমন ধরো আমরা জানি যে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। আর আমাদের 24 ঘন্টা সমান কত, তাহলে 1 ঘন্টা সমান যেখানে 60 মিনিট, তো সেই জায়গায় আমরা কি করব যে তোমার 24 ঘন্টা সমান বের করব। 24 ঘন্টা দিয়ে আমরা 24 দিয়ে 60কে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা আমরা বের করব। 24 গুণ 60, তো আমরা প্রায় 1440 পাই, হ্যাঁ 1440। আমি এখানে ইকুয়েশনটা করলাম না, 1440 পাই। এখন 1440কে যদি আমরা ভাগ করি, কি দিয়ে ভাগ করব, যে আমাদের যে হাফ অর্থাৎ হচ্ছে এই যে অর্ধেক আছে, এই অর্ধেক দিয়ে যদি আমরা ভাগ করি, কিভাবে ভাগ করব, 30 দিয়ে ভাগ করব। কেমন, 30 দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এখানে স্পষ্টতই যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে কি 30 মিনিটে যে একদিনের কত ভগ্নাংশ এটা বের করতে হবে। 30 মিনিটে একদিনের যে ভগ্নাংশটা এটা আমরা বের করার ক্ষেত্রে, তাহলে আমরা এখানে 1 ঘন্টার ক্ষেত্রে হিসাব করছি, 24 ঘন্টা হিসাব করছি, তাহলে 30 মিনিটে কত হবে, এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম হবে যে 30 মিনিটের ক্ষেত্রে আমরা বের করব, তাহলে এখানে 24 ঘন্টার বের করছি, এই যে তোমার 1440 মিনিট, এক্ষেত্রে 30 মিনিটে 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট, সেই ইকুয়েশনটা হবে এরকম। অর্থাৎ এখানে নিচে যাবে 1440 আর উপরে থাকবে 30। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দেখো এই যে 0 0 কাটা, 144কে যদি আমরা কাটি তাহলে এখানে অলমোস্ট আমরা 48 পাই। কত, 48 পাই, যেটা একটু আগে আমি তোমাদেরকে বলছি, তো 48 হয়। তো এটাকে এত লম্বা ঘুরাই পেঁচাই ইয়া করার দরকার নেই। 48, 3 দিয়ে এটাকে কাটলে 1, 3 দিয়ে এটাকে কাটলে 48, এটা হচ্ছে ইকুয়েশন, এটা উত্তর হচ্ছে এটা। এত লম্বা ঘুরাই পেঁচাই যাওয়ার দরকার নেই। আমার টোটাল দিন হচ্ছে কত, 24 ঘন্টা। তো 24 ঘন্টার ক্ষেত্রে আমরা যদি ধরি যে এখানে আছে হাফ, অর্থাৎ হচ্ছে অর্ধেক, আধা ঘন্টা 30 মিনিট, তাহলে আধা ঘন্টা দিয়ে যদি 24কে গুণ করি, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে আমার এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এটাই হচ্ছে উত্তর। তো এটা হচ্ছে উত্তর, আমার এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমরা জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করি যে এখানে 24 ঘন্টাকে আমরা যদি হাফ দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। তাহলে 24 ঘন্টাকে গুণ করলে এটা ছাড়া আর পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। তাহলে এটা গেল। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যেতে। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, একদম সহজ একটা প্রশ্ন, যে স্রোতের প্রতিকূলে যেতে, এটা স্রোত থেকে আসছে আর কি, স্রোতের যে ম্যাথগুলো আছে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। তার মানে কি হচ্ছে, প্রতিকূলে যেতে লাগে হচ্ছে এইটুকু, অনুকূলে যাইতে লাগে তার অর্ধেক। মানে স্রোতের প্রতিকূল মানে বুঝো তো, এই দিক থেকে ধরো ঢেউ আসতেছে, তো এই দিক থেকে যাইতে সময় লাগে হচ্ছে ধরো আমার 1 কিলোমিটার যাইতে হচ্ছে লাগে 2 ঘন্টা, আর আসতে এদিক থেকে এদিকে আসতে হচ্ছে, যেহেতু স্রোত এদিকে আসতেছে তো সেক্ষেত্রে
লাগে হচ্ছে ধরো বিপরীতে যাইতে, এইদিকে যাইতে লাগে হচ্ছে 2 ঘন্টা, তাহলে এইদিকে আসতে লাগবে কত? বলছে যে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে, তার মানে কয় ঘন্টা লাগে? ধরো অনুকূলে আসতে, এদিকে আসতে হচ্ছে সময় লাগে মাত্র 1 ঘন্টা, তাহলে প্রতিকূলে যেতে লাগে 2 ঘন্টা, অনুকূলে লাগে হচ্ছে মাত্র 1 ঘন্টা। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে অলরেডি, যাইতে যদি 1 ঘন্টা লাগে, আসতে লাগে হচ্ছে 2 ঘন্টা, তাহলে 3 ঘন্টা, তাই না? তো 3 ঘন্টা যেহেতু বলছি আমরা এখানে একটা সাধারণ ইকুয়েশন দিয়ে এটা বোঝা যাচ্ছে, তাহলে যাতায়াতে যদি 12 ঘন্টা লাগে, তাহলে আমরা 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে যায়। তো স্বাভাবিকভাবে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা লাগবে, তার মানে হচ্ছে কি 3 দিয়ে ভাগ করলে এই যে 2 3, এই যে 3 দিয়ে ভাগ করলে কিন্তু এটা বের হয়ে আসে। তাহলে আমাদের যদি আমরা ধরি যে সময়টা স্রোতের অনুকূলে যেতে কত ঘন্টা লাগবে, এটা বলছে না অনুকূলে যেতে তার অর্ধেক সময়, যদি স্রোতের অনুকূলে 1 লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে যেতে লাগে 2x ঘন্টা। তা আমরা এটা যদি খেয়াল করি, যদি আমরা ধরি যে অনুকূলে যেতে x আর প্রতিকূলে যেতে তার 2x লাগে, দুইটা মিলে কত? 12। তাহলে আমরা ধরতে পারি যে ইকুয়েশনটা এরকম হয়, সুতরাং x + 2x = কত? যে তোমার 12। এই যে সংখ্যাটা, এটাকে আমরা যদি একটু ইকুয়েশনে ফেলি, তাহলে 3x, এই যে 12, এটাকে ভাগ করলে x দিয়ে ভাগ, এটা আমি এখনই নিয়ে যাচ্ছি কেন, এরপরে হচ্ছে হবে এটা, যেমন ধরো এটা 12 লিখলাম, হ্যাঁ 12 লিখলাম, আর x এর মান বের করতে গেলে আমি দেখো x এর মান বললে এটা কোনটা, এই যে অনুকূলে যেটা, অর্থাৎ অনুকূলে যেতে কত ঘন্টা লাগে, অনুকূলে আমি x ধরলাম না, তো প্রতিকূলে যেতে 2x লাগে, তাহলে x যদি অনুকূলের জন্য হয়, তাহলে x সমান কত হবে? 3 দিয়ে 12কে ভাগ করলে 4 বের হয়, উত্তর হচ্ছে 4। এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে স্রোতের অঙ্ক, এবং এই উত্তর হচ্ছে 4। খুব ইজিলি আমরা এই অঙ্কটাও করে ফেললাম। তো এবার আসি হচ্ছে দিকের একটা অঙ্ক বা দিকের একটা এই যে প্রশ্ন। দিকের প্রশ্নটা কিরকম আমরা একটু এখানে চিন্তা করব, একটু ডিপভাবে চিন্তা করব। আমাদের যে খাতা থাকবে পরীক্ষার হলে, সেটার উপরের দিক সবসময় ধরে নিবে এটা হচ্ছে উত্তর, হ্যাঁ, আর হচ্ছে নিচের দিক সবসময় মনে রাখবা দক্ষিণ, আর হচ্ছে হাতের ডানে হচ্ছে পূর্ব, আর হাতের বামে হচ্ছে পশ্চিম। তাহলে একটু আমরা এই যে চিত্রটা মাথায় রেখে, এই চিত্রটা মাথায় রেখে খাতার উপরের দিকটা উত্তর ধরলে বাকিটা বের হয়ে যাবে এমনিতে, পূর্ব পশ্চিম আর নিচের দিকে দক্ষিণ। তাহলে খাতার মধ্যে বলছে যে এ এর অবস্থান বি হতে দক্ষিণে, তাহলে এ এর যে অবস্থান সেটা হচ্ছে বি হতে দক্ষিণে, এবং বি এর অবস্থান সি হতে পশ্চিম হলে সি হতে এ এর কোন দিকে অবস্থিত, মানে সি হতে এ কোন দিকে অবস্থিত এটা বলছে। আবার একটু আমরা পড়ি, এ এর অবস্থান বি হতে দক্ষিণে, তাহলে এ এর অবস্থান হচ্ছে বি এর চেয়ে দক্ষিণে অবস্থান করছে, তাহলে এর অবস্থান হচ্ছে বি হতে দক্ষিণে। ধরো আমরা বি এই জায়গায়, আর বি হতে দক্ষিণে মানে হচ্ছে এই জায়গায়, তাহলে এখানে এ আর এখানে বি। আবার বলছে বি এর অবস্থান সি হতে পশ্চিমে হলে, তাহলে সি এর অবস্থান হচ্ছে কোথায়? সি হতে পশ্চিমে হওয়া মানে হচ্ছে এদিকে হওয়া, তাহলে সি এর অবস্থান হচ্ছে এখানে। তাহলে সি হতে এ কোন দিকে অবস্থিত? তাহলে সি হতে এ, সি হতে এ কোন দিকে অবস্থিত? তাহলে হচ্ছে কি যে সি হতে এ কোন দিকে অবস্থিত সেটা যখন বলবে, তখন সি হতে এ এর অবস্থান এখানে আমরা খুব ইজিলি এটাকে নির্ণয় করতে পারি। সি এটা পশ্চিম এবং অন্যদিকে হচ্ছে এই যে দক্ষিণ। তাহলে দেখো এই যে পশ্চিম, সি এর এদিকে না, পশ্চিম দিকে না, আর এই যে দেখো সি থেকে এদিকে যে অবস্থানটা, এদিকে একদিকে পশ্চিম দিকে, অন্যদিকে সেটা দক্ষিণ দিকেও। তাহলে এই যে সি থেকে এ এর অবস্থান হচ্ছে অনেকটা যে তোমার দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে আমাদের উত্তরের সাথে মিলে কিনা আমরা একটু দেখবো যে সি এর অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে আমরা আরেকটু এটাকে বোঝার চেষ্টা করি, যে আমরা বললাম যে খাতা যেটা থাকবে ধরে নিবা সেটার উপরের দিক হচ্ছে উত্তর, আর সেটার হাতের বামের দিক হচ্ছে পূর্ব, সরি ডানের দিক হচ্ছে পূর্ব, আর বামের দিক হচ্ছে কি পশ্চিম। তাহলে খুব ইজিলি আমরা এটা বের করতে পারবো, এটা হচ্ছে দক্ষিণ, হ্যাঁ এটা হচ্ছে কি দক্ষিণ। একটু খেয়াল করো, যদি বলা হয় যে বি হতে এ এর অবস্থান বি হতে দক্ষিণে, তাহলে এ এর অবস্থান বি হতে দক্ষিণে, তাহলে এ এর অবস্থান ধরো আমরা এখানেই ধরে নিলাম, হ্যাঁ এখানে এ এর অবস্থান হচ্ছে আমরা ধরে নিলাম এখানে, হ্যাঁ সরি এখানে, যে এ এর অবস্থান হচ্ছে যে তোমার বি হতে দক্ষিণে, তাহলে আমরা বি হতে দক্ষিণে, দক্ষিণ মানে এদিকে আর কি, হ্যাঁ এর অবস্থান হচ্ছে বি হতে দক্ষিণে, দক্ষিণে আমরা ধরে নিলাম এখানে এ, আর বি ধরে নিলাম আমরা এখানে, ঠিক আছে। তো এবং বি এর অবস্থান সি হতে, বি এর অবস্থান সি হতে পশ্চিমে, তাহলে পশ্চিম ঠিকই আছে, তাহলে সি এর অবস্থান আমরা এখানে ধরলাম। তাহলে সি হতে এ কোন দিকে অবস্থিত? সি হতে এ কোন দিকে? তাহলে দক্ষিণ এবং পশ্চিম এই যে জায়গাটাতে অবস্থান করছে। খুব ইজিলি আমরা এটা বের করলাম, এবং এরকম প্রশ্ন তোমাদের প্রতি বছরই আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন হয়।
এরপরে আরেকটা প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্নটা হচ্ছে এটা, এখানে একটু খেয়াল করো যে প্রদত্ত শব্দটির বর্ণগুলো ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যায়। এটা খুব সিম্পল একটা প্রশ্ন, যদি তোমার কমন সেন্স ভালো থাকে তাহলে তুমি এটার প্রশ্নের উত্তর করতে পারবা। আর প্র্যাকটিস থাকতে হবে, বলা হয় না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জায়গাটাতে যদি তোমার প্র্যাকটিস থাকে দেন ইউ উইল বি সাকসেস। ওকে, তাহলে এখানে দেখো যে তুমি পারবে। এটা কেন পারবে বলি, যে এটা যদি তুমি একটু চিন্তা করো তাহলে তুমি চিন্তা করার সময় পাবে এবং লেখার সময় পাবে, সব মিলিয়ে 40 সেকেন্ড। তাহলে এই 40 সেকেন্ডের ভিতরে তোমাকে এটার উত্তর বের করতে হবে। তাহলে দেখো প্রদত্ত শব্দটির বর্ণগুলো, এই যে দেখো আই আছে, এন আছে, টি আছে, ই আছে, আর আছে, এ আছে, টি আই ও এন এ এল। তাহলে একটু খেয়াল করলে দেখো যে এ সি, এখানে কোথাও সি আছে নাই, এল এ আমরা এটাতে আপাতত রাখি, এটাই উত্তর। হ্যাঁ, তো এরপরে দেখো এই যে আর, এখানে আর আছে, ও আছে, এ আছে, কিন্তু এম নাই, অর্থাৎ এখানে এম নাই, যেখানে এই যে তোমার অর্নামেন্টে আছে। অন্যদিকে রিটার্নে এই যে ইউ এর কথা বলছে, ইউ কিন্তু এখানে নাই। আরও আছে, ইও আছে, টিও আছে, এরপরে এনও আছে, কিন্তু ইও নাই। তাহলে আমার আছে কি, এল আছে, এ আছে, টি আছে, এন আছে, ও আছে। তাহলে আমার যে শব্দটা তৈরি হয়েছে এই শব্দ থেকে আসছে। এটা জাস্ট কমন সেন্সের বিষয়, এটা খুব ইজিলি পারে, বেশিরভাগ শিক্ষার্থী এটার উত্তর করতে পারে। এরপরের প্রশ্নে যায়, আমরা আরেকটা প্রশ্ন দেখি, যেটা হচ্ছে শব্দ, অর্থাৎ কুট, যেটাকে কুট বলে। হ্যাঁ, কুট। এই কুটগুলো থেকে অনেক প্রশ্ন আগে আসতো, বাট এখন একটা দুইটা প্রশ্ন সর্বোচ্চ আছে, একটা আসে। হ্যাঁ, বিশেষ করে একটা আসে, আমরা যে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম সেখানে কিন্তু একটাই আসে, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এই যে কুট প্রশ্নটা দেখো কিরকম আসে। সেটা হচ্ছে কি, যে যদি বি আর উ সি সি উ এল আই এর কুট তোমার এটা হয়, তাহলে এই যে এটার কুট হচ্ছে এটা হয়। তুমি একটা প্যাটার্ন খেয়াল করো, যে তুমি এমনি চিন্তা করে দেখো তুমি এটা পারবা কিনা। যদি তোমার মনে হয় যে না এটা তো খুবই এলোমেলো লাগতেছে, তাহলে তুমি পারবা না। তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করবা যে হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে যে এই যে বি এর সাথে এই বি এর মিলে যাচ্ছে, এই আর এর সাথে এই আর এর মিলে যাচ্ছে, ও এর সাথে ও মিলে যাচ্ছে। তাহলে দেখো এই যে লেখাটা, এটাকে জাস্ট হচ্ছে এই দিকে নিয়ে এসে এদিক থেকে শুরু করছে গেল। একইভাবে এই যে তোমার এটা শব্দটাকে উল্টাই দিয়ে এদিকে নিয়ে আসছে। একইভাবে রাডার, যেটা এই রাডারটাকে উল্টাই দিলে কিন্তু রাডারই, বুঝছো? তাহলে এটার উত্তর কি, এই যে এটার উত্তর হচ্ছে রাডার। তাহলে রাডারটাকে উল্টাইলে কিন্তু কারণ হচ্ছে এটাকে উল্টাই, ধরো আমরা বললাম যে কি বি এর জায়গায় এই যে তোমার এল নিয়ে আসছে, আই নিয়ে আসছে, কারণ হচ্ছে এখানে আই দিছে, এল এল, ও ও, এভাবে হচ্ছে তোমার চেঞ্জ করছে, এক্সচেঞ্জ করছে। তাহলে রাডারকে এক্সচেঞ্জ করো, তাহলে রাডার এই যে আর আর, এ এ, ডি ডি, এ, এগুলো তোমরা বুঝবা, এবং এগুলো হচ্ছে জাস্ট কমন সেন্স। ওকে, এরপরে প্রশ্ন, কিছু প্রশ্ন আছে কঠিন, বাট বেশিরভাগ প্রশ্ন হচ্ছে সহজ। এখন কথা হচ্ছে প্রশ্ন কোনগুলো আসবে, কারণ হচ্ছে প্রতি বছর তো একই রকম প্রশ্ন আসে না। আমি তোমাদেরকে আবার একটু ফিরিয়ে নেই, যে প্রতি বছর কিন্তু একই রকম প্রশ্ন আসে না। তো আমি তোমাদেরকে একটু ধারণা দিলাম। এখানে এমন প্রশ্ন আছে যেগুলো হচ্ছে শব্দক্রম বা অভিধান ক্রম আছে। এখানে আসে হচ্ছে গত বছরের আগের বছরে এই যে পরিধি ব্যাসার্ধ নির্ণয় থেকে প্রশ্ন আসছে। তো এগুলোকে অ্যাভয়েড করা যাবে না, জ্যামিতি থেকেও অনেক সময় প্রশ্ন চলে আসে, এবং হচ্ছে ঐকিক নিয়ম থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে বিগত সময়ে, মান নির্ণয় থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। তো এগুলো বাদ দেওয়া যাবে না, যেমন একইভাবে এগুলোও বাদ দেওয়া যাবে না। এখন কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটার জন্য দরকার একটা গাইডলাইন এবং একটা ভালো বই, যে বই থেকে আমরা পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো নাম্বার অর্জন করতে পেরেছি, সেই বই এবং সেই টেকনিক অবলম্বন করে আমরা তোমাদেরকে পড়াবো। তো আমাদের সাথে থাকো তোমরা। অবশ্যই এইরকম ভিডিও পেতে আমাদের যে পেজ আছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো তোমরা ফলো করো, এবং সেই সাথে আমরা খুব শীঘ্রই এই বিশ্লেষণ দক্ষতার উপর একটা কোর্স শুরু করব, যে প্রথম যারা ভর্তি হবে, অর্থাৎ প্রথম উইকে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো। বিশেষ করে প্রথম 50 জনের জন্য আমরা মাত্র যে 250 টাকায় কোর্সটিতে ভর্তি নিব, কিন্তু এটার কোর্স ফি হবে মাত্র 300 টাকা। এই 300 টাকার কোর্স ফি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে এটা পড়াবো যারা মানবিক বিভাগ, ব্যবসায়ী বিভাগ এবং হচ্ছে সায়েন্স বিভাগ, অর্থাৎ হচ্ছে বিজ্ঞান বিভাগে আছো। তোমরা যদি এই কোর্সটিতে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিতে পারো, এবং এই বিশ্লেষণ দক্ষতার যে কোর্স, এই কোর্সটিতে প্রথম 50 জন পাবে
যে 250 টাকার এই কোর্সটি পাবে, অন্যথায় এরপর থেকে পাবে হচ্ছে 300 টাকা। এই কোর্সটি মূল্য হচ্ছে 300 টাকা এবং 250 টাকায় হচ্ছে আমরা প্রথম 50 জনকে পড়ার সুযোগ দিব। এইভাবে বিশ্লেষণ করে বিস্তারিত আমরা ধরে ধরে পড়ব এবং বিভিন্ন রুলস পড়ার মাধ্যমে যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে যাতে আমরা সলভ করতে পারি সেটা মাথায় রেখে আমরা এই কোর্সটা চালাবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিশ্লেষণ দক্ষতার এই টপিকগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে বিশ্ববিদ্যালয়ে তোমার আসন একটা নিশ্চিত হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।